নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। নানা জটিলতায় আবারও পিছিয়ে গেল লঙ্কা সফরের জন্য টাইগার টেস্ট দলের ঘোষণার তারিখ। আজ দল ঘোষণা করার কথা থাকলেও পরিস্থিতির বিবেচনায় আরও 2-1 দিন সময় নিতে চায় বিসিবি। পূর্ব নির্ধারিত শিডিউল অনুসারে 2 টেস্ট খেলতে 12 এপ্রিল দ্বীপ রাষ্ট্রটির উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল টাইগারদের। সেখানে কোয়ারেন্টিন পর্ব শেষে লঙ্কান স্থানীয় দলের বিপক্ষে খেলার কথা ছিল একটি 2 দিনের প্রস্তুতি ম্যাচও, কিন্তু হঠাৎই বেঁকে বসে এসএলসি। প্রস্তুতি ম্যাচের জন্য কোনো খেলোয়াড় দিতে অপারগতা প্রকাশ করে লঙ্কান বোর্ড। এখানেই শেষ নয়, এসএলসি সাফ জানিয়ে দেয় টাইগারদের কোনো নেট বোলার দিতেও পারবে না তারা। তাই তো বাধ্য হয়ে বড় দল নিয়ে শ্রীলঙ্কা যেতে হচ্ছে বাংলাদেশকে। ফলে দেরি হচ্ছে স্কোয়াড ঘোষণায়। ক্যান্ডির পাল্লেকেলেতে 21 এপ্রিল হবে প্রথম টেস্ট। একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ টেস্ট 29 এপ্রিল। 4 মে দেশে ফেরার কথা টিম টাইগার্সের। কালই পর্দা উঠবে ভারতের চতুর্দশ আইপিএল আসরের। 9 এপ্রিল থেকে টানা এই আসর চলবে 30 মে পর্যন্ত। সেদিনই হবে ফাইনাল। বেঙ্গালুরু, মুম্বাই, আহমেদাবাদ, নতুন দিল্লি, চেন্নাই এবং কলকাতার খেলার ভেন্যু। তবে চমকপ্রদ হলেও কলকাতার ভেন্যুতে এবার জায়গা হয়নি কলকাতার টিম কেকেআরের। আর তা নিয়ে হতাশ কলকাতাবাসী। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ইডেন গার্ডেন্স থেকে দম বন্ধ করে হেঁটে যাওয়া যাবে পাশের এই মাঠে। বিকেল গড়াতেই সেখানে এভাবেই চলে অনুশীলন। আর মাত্র কয়েক ঘন্টা পর ইন্ডিয়ান ক্রিকেট লিগের আসর। প্রায় 50 দিন ধরে চলবে বিশ্বের ক্রিকেট ভক্তদের সেরা এই আয়োজন। কলকাতা মানেই ইডেন গার্ডেন্স, ইডেন গার্ডেন্স মানেই তো ক্রিকেট আর কলকাতা নাইট রাইডার্স কেকেআর। চলমান বিধানসভা ভোটের কারণে আয়োজকরা ইডেন গার্ডেন্সে 2রা মের আগে কোনো ম্যাচ করতে পারবে না। আর সে কারণেই 30 মে পর্যন্ত বাকি সময়ে 10টি ম্যাচ পেয়েছে কলকাতা। আর সেখানে জায়গা হয়নি কলকাতা নাইট রাইডার্সের, জানিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ নেই, তো বলা যায় বাঙালির मन खराबটা যেন কয়েকগুণ বেড়ে গেল। बुरा लगा, लेकिन होना चाहिए। केकेआर का ईडन में होना चाहिए, उसका होम ग्राउंड है। पिछले बार मैच हुआ था, काफ़ी अच्छा था आईपीएल। इस बार नहीं, नाखुश हुए हैं थोड़ा सा हम लोग। এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য থাকার জায়গা নেই। ম্যাচ থাকলে দেখতাম, ম্যাচ নেই, কিছু করার নেই। পরিস্থিতির বিচারে যদি এখানে হোম ম্যাচ না করা সম্ভব হয়, তো সেক্ষেত্রে তো আমাদের কিছু করার নেই সেটা। তবে শুধু যে নিজের শহরে খেলার সুযোগ পায়নি কেকেআর এমনটি নয়। 6টি শহরে খেলা হলেও কোনো দলই এবার নিজের শহরে খেলার সুযোগ পায়নি। সুব্রত আচার্য, পশ্চিমবঙ্গ, ভারত। এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। আইপিএল শুরুর আগে সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুব্রত। সোহার, আপনাকে ধন্যবাদ। সোহার, আপনি জানেন যে আর কয়েক ঘন্টা বাকি, এরপরই কিন্তু বিশ্ব ক্রিকেটের টি20 ম্যাচ আইপিএল ক্রিকেট ভক্তদের কাছে অন্যতম সারা বছর যে ম্যাচটির জন্য, যে আসরের জন্য দর্শকরা তাকিয়ে থাকেন, সেই আইপিএল শুরু হতে যাচ্ছে চেন্নাইয়ে। এবং আপনি জানেন যে কালকে সন্ধ্যে 7:30টার সময় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই এবং ব্যাঙ্গালোর। যেটা আপনি বলছিলেন যে হোম গ্রাউন্ডে কেকেআর ইডেনে জায়গা পায়নি, এই শুধুমাত্র কেকেআর নয়, হোম গ্রাউন্ডে এবার যে 8টি দল খেলছে, 8টি দল খেলছে 6টি শহরে। কোনো শহরেই কিন্তু হোম গ্রাউন্ডে অন্য কোনো দল জায়গা পায়নি। ফলে তবুও একটি সেন্টিমেন্ট বলে কথা আছে। আপনি জানেন যে ইডেন গার্ডেন্স কলকাতা ক্রিকেট সমার্থক শব্দ, এবং ক্রিকেট আর কলকাতার কেকেআর একেবারেই অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। গতকালকে যখন আমি কলকাতার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলছিলাম, তাদের মধ্যে কোথাও একটি দীর্ঘশ্বাস, হতাশা দেখেছি। তাদের বক্তব্য হচ্ছে যে এই কোভিড বাস্তবতায় যেখানে দুবাইতে ম্যাচ করা হয়েছে, সেখানটায় দুবাই থেকে এবছর 14তম আসর কলকাতা নিজের দেশে করাচ্ছে, এটাই বড় কথা। কিন্তু তারপরেও কলকাতায় যদি কেকেআর এর ম্যাচটা হতো তাহলে অবশ্যই ভালো হতো। আপনি জানেন যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলছে। এটি একটি দীর্ঘ নির্বাচনের যেটি দীর্ঘ প্রক্রিয়া। 8 দফা ভোট গ্রহণ চলছে। এই ভোটের সময় স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা থাকে, নির্বাচনী প্রটোকল থাকে, সব মিলিয়ে কিন্তু আগামী 2রা মে যখন ফলাফল প্রকাশ করা হবে, তারপরে ইডেনে এবার ভেন্যু পেয়েছে। আপনি জানেন যে ইডেনে 9 তারিখ 9
মে প্রথম ম্যাচ হবে এবং পরবর্তী 30 এপ্রিল পর্যন্ত 10টি ম্যাচ পেয়েছে ইডেন গার্ডেন্স, যদিও ওই 10টি ম্যাচে কিন্তু কেকেআর এর জায়গা নেই। সব মিলিয়ে বলা চলে কালকে চেন্নাইয়ের যে ম্যাচ, সেই ম্যাচ ঘিরে একটি বাড়তি উন্মাদনা রয়েছে এবং একই রকম ভাবে ইডেন গার্ডেন্সে কলকাতার কেকেআর এর যে ম্যাচ না পাওয়াতে কলকাতার ক্রিকেট প্রেমী ভক্তরা যেমন খানিকটা হতাশ, আবার অন্যদিকে এইটা ভেবে এইটা জেনে সবাই অনেকেই আনন্দিত যে দুবাইতে তো হচ্ছে না ভারতের এই অন্যতম ক্রিকেটের আসর, সেটি আমাদের নিজের দেশেই হচ্ছে, নিজের দেশের 6টি শহরে হচ্ছে। তো টেলিভিশনে বসে এই খেলাটা কিন্তু কালকে থেকেই ভারতের এই কোভিড বাস্তবতার মধ্যে ক্রিকেট ভক্ত যারা আইপিএল কে ভালোবাসেন তারা কিন্তু কালকে থেকেই প্রতিদিন সন্ধ্যায় বা বিভিন্ন সময় টেলিভিশনের সামনে আইপিএল দেখতে বসে যাবেন। তো এই ছিল আমার কাছে সোহার, ভারত কালকে যে ম্যাচ শুরু হচ্ছে কলকাতার ইডেনে, কেকেআর এর কোনো ম্যাচ নেই, সব মিলিয়ে আমার কাছে থাকা সবশেষ। সোহার, আইপিএল শুরুর প্রস্তুতির বিষয়ে সবশেষ জানাতে কলকাতা থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। দেশের নারী ক্রিকেটের খবর। 5 ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের দেয়া 93 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরামুল। ধন্যবাদ নাবিলা। একটি সুসংবাদ কিছু সময় পরেই হয়তো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জাতি জানতে পাবে। সাউথ আফ্রিকা ইমার্জিং নারী দলকে যেই সিরিজ 5টি ওয়ানডে ম্যাচ চলছে তার মধ্যে আজকে সিরিজ নির্ধারণী খেলায় বাংলাদেশ অত্যন্ত দুর্দান্ত বোলিং করে 92 রানে অল আউট করে দিয়েছে। 33.3 বলে খেলে সাউথ আফ্রিকাকে 92 রানে আটকে দিয়েছে এবং 93 রানের টার্গেট নিয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেছে। এই পর্যন্ত সর্বশেষ খবরে যেটা বলবো সেটা হচ্ছে কি 2 উইকেট হারিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত 51 রান করেছে, অর্থাৎ জয়ের বন্দরে পৌঁছাতে আর মাত্র প্রয়োজন 44 রানের দরকার বাংলাদেশ। এখন 17তম উইকেটের খেলা চলছে এবং বাংলাদেশ যে অবস্থায় আছে সেই অবস্থায় দুর্দান্ত খেলছে। এখন বর্তমানে ব্যাটিংয়ে আছে ফারজানা হক পিঙ্কি এবং মুর্শেদা খাতুনের সংগ্রহ 20 রান এবং পিঙ্কির সংগ্রহে রয়েছে 8 রান। পিঙ্কি প্রথম খেলা 77 রান করেছে, যে খেলা বাংলাদেশ 54 রানে জয় হয়েছিল এবং দ্বিতীয় খেলায় বাংলাদেশ 6 এপ্রিল যে খেলা হয়েছে তার সাথে 7 উইকেটে বাংলাদেশ পরাজিত করে সাউথ আফ্রিকাকে এবং আজকে এই খেলা হচ্ছে তৃতীয় খেলা এবং তৃতীয় খেলা অর্থাৎ সিরিজ নির্ধারণী খেলায় বাংলাদেশ অত্যন্ত সুবিধাজনক অবস্থায় রয়েছে এবং সর্বশেষ যেই অবস্থা রয়েছে শামিমা যদি বলি বাংলাদেশের যেই বোলিং করেছে তাতে ঋতুমণি 3টি উইকেট পেয়েছে, নাহিদা 3টি এবং রাবিয়া 3টি উইকেট পেয়েছে। এবং সাউথ আফ্রিকা নারী ইমার্জিং টিমের এনিক বোস পেজ মাত্র 30 রান করেছে, এটি হচ্ছে তাদের দলের সর্বোচ্চ রান। আপনারা জানেন যে কোভিড-19-এর মধ্যে দর্শকবিহীন মাঠে অত্যন্ত মনোরম পরিবেশে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অত্যন্ত একটি মনোরম একটি পরিবেশ রয়েছে, এখানে প্রাকৃতিক পরিবেশে উঠেছে জলাকদুর চা বাগানের মধ্যে যেই মাঠটি, এই মাঠটি অত্যন্ত সুন্দর পরিবেশে বাংলাদেশ যে টিমটি নারী টিমটি অত্যন্ত কঠোর অনুশীলন করেছে এবং কঠোর অনুশীলন করলে যা হয় সহজ জয় পায় তাই প্রমাণিত করছে গত 2টি খেলায় এবং আজকেই তারা সহজ জয়ের পথে রয়েছে। নাবিলা, এ ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার যে ইমার্জিং নারী ক্রিকেট দলের মধ্যে খেলা হচ্ছে 5টি ওয়ানডে ম্যাচ এবং তার ম্যাচের আজকে খেলা এবং তৃতীয় খেলা এবং সিরিজ নির্ধারণী খেলা চলছে এবং কিছু সময় পরে হয়তো আমরা ফলাফল জানিয়ে দিতে পারবো সময় সংবাদের দর্শকদের। এই ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সর্বশেষ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইকরামুল কবির। এবার চ্যাম্পিয়ন্স লিগের খবর। হাই ভোল্টেজ ম্যাচে শেষ হাসি হাসলো ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই। এমবাপ্পের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে তারা হারালো 3-2 গোলের ব্যবধানে। এই জয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল দ্য প্যারিসিয়ান। ফরাসি জায়ান্টদের আজ বাভারিয়ানদের তাদের মাটিতে হারিয়েই তৃপ্তির ঢেকুর তুলল পিএসজি। মিউনিখের অ্যালিয়ান্স অ্যারেনায় এর আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মিনিটে গিয়ে কিমিচের অ্যাসিস্টে বাভারিয়ান তারকা থমাস মুলার গোল করলে সমতায় ফেরে ম্যাচ। ফারজানা মুমু, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি। কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে পোর্তোকে 2-0 গোলে হারিয়েছে টুখেলের দল। এই জয়ে সেমিফাইনালদের পথে এক পা এগিয়ে রাখলো চেলসি।
স্তাদে রেমন সানচেজ পোর্তোর বিপক্ষে মাঠে নামার আগে বেশ চাপে ছিল চেলসি। শেষ ম্যাচে ওয়েস্ট ব্রমের বিপক্ষে বড় হারে এমনিতেই মন খারাপ থমাস টুখেলের। এর উপর অনুশীলনে সংঘর্ষে জড়িয়ে সমালোচিত হন দুই ফুটবলার আরি সাবালাগা ও রুডিগার। মাঠের বাইরের অখেলোয়াড় সুলভ আচরণের পাশাপাশি ম্যাচ হেরে বিপর্যস্ত ছিল চেলসি। ইউরোপ সেরার মঞ্চে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল ব্লু। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ভ্রমণ জটিলতা এড়াতে সেভিয়ার মাঠই বেছে নেওয়া হয়েছে দু দলের কোয়ার্টার ফাইনালের দুই পর্বের জন্য। নিরপেক্ষ ভেন্যুতে দুই দলই শুরু থেকে লড়েছে সমান তালে। এ যাত্রায় প্রথম লিড পায় চেলসি। ৩২ মিনিটে জর্জিনিয়োর পাসে গোল করেন ম্যাসন মাউন্ট। নকআউট পর্বে ব্লুদের হয়ে এখন সর্বকনিষ্ঠ গোলদাতা তিনি। বিরতির আগে সমতা ফেরানোর সুযোগ এসেছিল পোর্তোর, কিন্তু অধিনায়ক পেপেকে হতাশ করেন চেলসি গোলরক্ষক। ৫৫ মিনিটে লুইস দিয়াসও পারেননি পোর্তোকে এগিয়ে নিতে। মাঠে অখেলোয়াড় সুলভ আচরণে সমালোচিত রুডিগার এদিন বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েছিলেন, কিন্তু বারবারই ব্যর্থ হয়েছেন কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে। অবশেষে ৮৫ মিনিটে চিলওয়েলের কল্যাণে ভাগ্য ফেরে চেলসির। ২-০ লিড পায় ব্লু। শেষ পর্যন্ত আর গোল পায়নি তারা। পোর্তোও পারেনি ভাগ্য ফেরাতে। শীর্ষ ১৬তে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে ৭ বছর পর কোয়ার্টার ফাইনালে উঠেছিল চেলসি। এবার শীর্ষ ৮-এর প্রথম পর্বের জয়ে সেমিফাইনালের স্বপ্নে বিভোর ক্লাবটির সমর্থকরা। আগামী মঙ্গলবার ফিরতি পর্বে ভালো করলেই হয়ে যাবে স্বপ্ন পূরণ। পারভিন আক্তার, সময় সংবাদ। ইউরোপা লিগের খবর। সেমিফাইনালের টিকিট কাটতে রাতে মাঠে নামবে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড আর আর্সেনাল। অতিথি হিসেবে গ্রানাদার বিপক্ষে মাঠে নামবে রেড ডেভিলরা। অন্য ম্যাচে এমিরেটসে প্রাগের বিপক্ষে লড়বে আর্সেনাল। দুটো ম্যাচই শুরু হবে রাত ১টায়। এফএ কাপে লেস্টারের বিপক্ষে হারটা ছাড়া শেষ ১৬ ম্যাচের ১৫টাই জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। টেবিলের ২-এ থাকলেও লিগ টাইটেলটা এবারে আর শোকেজে উঠছে না তা মোটামুটি নিশ্চিত। শূন্য হাতে মৌসুম শেষ করতে না চাইলে ইউরোপা লিগকেই পাখির চোখ করতে পারে রেড ডেভিলরা। কোচ সোলশায়ারের মন্তব্যে সেই ইঙ্গিতটাই স্পষ্ট। প্রতিপক্ষ পুচকে গ্রানাদা হলেও কাভানি রাশফোর্ডদের জন্য ম্যাচটাকে মহাগুরুত্বপূর্ণ মানছেন এই নরওয়েজিয়ান কোচ। ইউরোপে কোনো টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল খেলা যে কোনো খেলোয়াড়ের জন্য বিশেষ। কোচ হিসেবে আমি সেই গুরুত্ব উপলব্ধি করি। দুই পর্বের খেলায় ফলাফলের অর্ধেকটা নির্ধারিত হবে, সুতরাং হালকা করে নেওয়ার কোনো সুযোগ নেই। ইউরোপায় মোলদের কাছে ২-১ হারলেও গোল গড়ে শেষ ৮-এ ওঠে গ্রানাদা। তারপর লা লিগায় খেলা দুটো ম্যাচেও হারের বৃত্তে স্প্যানিশ টপ ফ্লাইটের টেবিলের ৯ নম্বরে থাকা দলটা। ফর্ম যাচ্ছে তাই হলেও স্বপ্নটা ছোট নয় কোচের। এই পর্যন্ত আসাও আমাদের জন্য বড় প্রাপ্তি। ম্যাচটা উপভোগ করতে চাই, আর উপভোগের সেরা উপায় নিজেদের সামর্থ্য ছাপিয়ে দেয়া। নিজেদের শক্তির উপর বিশ্বাস রেখে সুযোগগুলো কাজে লাগাতে হবে। কিভাবে এতদূর এসেছি সেটা মনে রাখতে হবে। মার্টিনেজ মনে রাখতে চাইলেও আর্টেটা ভুলে যেতে চান অতীত। কারণটাও যথার্থ। উয়েফার আগের ম্যাচটায় গোল গড়ে পার পেলেও লজ্জা পেতে হয়েছে অলিম্পিয়াকোসের কাছে। লিগে এসে ওয়েস্ট হ্যামের জালে ৩টা গোল করেও জেতা হয়নি। আর সবশেষ ম্যাচে লিভারপুলের কাছে ৩-০ গোলে উড়ে গেছে অলরেডরা। তাই জয়ের বিকল্প দেখছেন না এই স্প্যানিশ কোচ। এরকম টুর্নামেন্টে জয় না পাওয়া মানেই আপনার ভাগ্য অনিশ্চিত। সেমিফাইনালে অবশ্যই খেলতে চাই, সেজন্যই ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর প্রত্যেকটা ম্যাচই নতুন। লিগে আগের ম্যাচে কি হয়েছে সেটা নিয়ে ভাবতে চাই না। সামর্থ্যের বিচারে পিছিয়ে থাকলেও প্রাগের সাম্প্রতিক ফর্ম উপেক্ষা করার উপায় নেই। শেষ ৬ ম্যাচে 10টা গোল হজম করলেও প্রতিপক্ষের জালে 11 বার সফলভাবে হানা দিয়েছে জিনরিচ শিষ্যরা। প্রতিপক্ষ যেমনই হোক নিজস্ব খেলার ধরনেই আস্থা রাখছেন কোচ। পচা শামুকে গানারদের ক্ষতটা আরো বাড়বে কিনা তাই এখন দেখবার অপেক্ষা। সিরিয়ার খবর। সিরিয়ায় জয়ের দেখা পেয়েছে ইউভেন্টাস। হাই ভোল্টেজ ম্যাচে নাপোলিকে ২-১ গোলে হারিয়েছে পিরলোর দল। ২৯ ম্যাচ শেষে ৫৯ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে তারা। অ্যালিয়েন্স স্টেডিয়ামে ম্যাচ শুরু থেকেই জয়ের লক্ষ্যে আগ্রাসী হয়ে খেলে ইউভেন্টাস। শিরোপার স্বপ্ন আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে পিরলোর শিষ্যদের। তাই নাপোলির সঙ্গে সতর্ক হয়ে পা ফেলে ওল্ড রেডিরা। গোলের জন্য অপেক্ষায় থাকতে হয়েছে ১৩ মিনিট পর্যন্ত। গোল করেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথমার্ধে আর গোল পায়নি কোনো দল। ৭৩ মিনিটে দীর্ঘদিন পর ইনজুরি থেকে ফেরা দিবালা এগিয়ে নেন দলকে। ২-০ রিড নেয় ইউভেন্টাস। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান লরেন্সো ইনসিনিয়ে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউভেন্টাস। খেলার সময় আরও থাকছে। ভারোত্তোলনে জাতীয় রেকর্ড গড়ে বাংলাদেশ গেমসের স্বর্ণ জয়ে মাবিয়া আক্তার সীমান্তর। স্বপ্ন দেখছেন অলিম্পিকে অংশ নেয়ার। বলের খবর।
সিনিয়র সহসভাপতির একদিন পর এবার স্বয়ং বাফুফে প্রেসিডেন্ট মুখ খুললেন ফিফার অর্থ ছাড় ইস্যুতে। সালাম মুর্শিদের মতো তিনিও দাবি করলেন কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয়া হয়নি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে, বরং নতুন $1 লাখ প্রাপ্তির খবর জানালেন প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। পাশাপাশি ফেডারেশনের প্রধান অর্থ কর্মকর্তার সঙ্গে সালাম মুর্শিদের বিবাদকেও ঘরের বিষয় বলে এড়িয়ে গেছেন প্রেসিডেন্ট। হয়েছে বিপদ হতে পারে, দূরপাল্লার শট, এবং যেটা বলছিলাম বিপদ হতে পারে। মাঠে ফলাফল না থাকলেও টেবিলের লড়াইয়ে সব সময় পটু দেশের ফুটবল কর্তারা। এই কমিটির আগের টার্মগুলোতেও দেখা গিয়েছে বিষয়টা, এবারও তার ব্যতিক্রম হলো না। সংবাদ মাধ্যমে খবর এলো বেশ কিছু আর্থিক অনিয়মের জেরে ফিফা নাকি অর্থ বরাদ্দ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। কিন্তু রাত পোহাতেই সিনিয়র সহসভাপতি এবং আর্থিক কমিটির প্রধান জানালেন তথ্যটা সত্যি নয়। ফিফা বরং সন্তুষ্ট বাফুফের লেনদেনে। এবার সংবাদ মাধ্যমের সামনে আসলেন বাফুফে বস। সালাম মুর্শিদি সুরেই জানালেন নিষেধাজ্ঞা আরোপের খবর ভিত্তিহীন। শোনালেন $1 লাখ পাওয়ার গল্প। এটা সত্যি না, বিকজ আজকে আমি ফিফার থেকে ফান্ড পেয়েছি এবং 15 দিন আগে আমি ফিফার থেকে ফান্ড পেয়েছি। সো ফিফা যেটা বলেছে যে ভেরি সিম্পল, যে সবসময় তারা টাকা পাঠাবার আগে এবং পরে কিছু কিছু কোয়ারিজ করে। তবে সমস্যা যে একটা হয়েছিল তা পরিষ্কার কাজী সালাউদ্দিনের কথায়। তাই তো ভবিষ্যতে এমন সমস্যা থেকে বাঁচতে ফিফার কাছে পরামর্শ চেয়েছেন তিনি। আমরা তো ফিফার কমপ্লিট কমপ্লায়েন্সটা মাঝে মাঝে বুঝি না, তো সেই জন্য ফিফা যদি আমাকে কনসালটেন্ট দিয়ে দেয়, ওই কনসালটেন্টকে ওই জিনিসগুলো করে দিবে। এবং আমি ফিফাকে রিকোয়েস্ট করেছি এবং ফিফা আমাকে কনফার্মেশন করেছে এই মাসের মধ্যেই কনসালটেন্ট নিয়োগ দিয়ে দিবে। বাফুফের অর্থ সংক্রান্ত কমিটির প্রধানের সঙ্গে ফেডারেশনের অর্থ কর্মকর্তার দূরত্ব এখন দিবালোকের মতো সত্য। তবে বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তিত নন প্রেসিডেন্ট, বরং স্বাভাবিক ঘটনা বলে এড়িয়ে গেলেন কাজী সালাউদ্দিন। চেয়ারম্যান ফাইন্যান্স কমিটি সালাম মুর্শিদি ইজ আনহ্যাপি উইথ সিএফও। এটা তো হতেই পারে এবং এটা ইন্টারনাল ব্যাপার। তো এটা আমার মনে হয় তারা নিজেরা যদি আলাপ করে সেটেল করতে পারে, দেন ইট শুড বি ওকে। বিকজ কাজ করতে গেলে দুজন দুজনের সাথে মাঝে মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তো এটা আমি খুব একটা ইম্পর্টেন্ট বলে মনে করছি না। নিয়ন মোহাইমিন, সময়। বাংলাদেশ গেমসে ভারোত্তোলনে নতুন জাতীয় রেকর্ড গড়লেন মাবিয়া আক্তার সীমান্ত। আনসারের এই ভারোত্তোলক 64 কেজি ওজন শ্রেণীতে 181 কেজি তুলে স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক ও মোট ওজনে স্বর্ণ জয় করেন। এছাড়া বিভিন্ন ওজন শ্রেণীতে রেকর্ড হয়েছে আরও 5টি। টানা 2 SA গেমসে স্বর্ণ জয় করা মাবিয়া এখন স্বপ্ন দেখছেন অলিম্পিকে অংশগ্রহণের। টানা 2 SA গেমসে ভারোত্তোলনে স্বর্ণ জয়। মাবিয়া আক্তার সীমান্ত দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খেলাটির বড় তারকা। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ভারোত্তোলন 2 দিন আগে শুরু হলেও সবার নজর ছিল সীমান্তর দিকে। বুধবার মাবিয়া পদক জয়ের লড়াইয়ে নামেন। গেল এসএ গেমসে পদকজয়ী অনেক অ্যাথলিটই এবারের বাংলাদেশ গেমসে ব্যর্থ হয়েছেন, তবে মাবিয়া ব্যতিক্রম। ময়মনসিংহের জেলা জিমনেশিয়ামে নারীদের 64 কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশ আনসারের এই ভারোত্তোলক পেয়েছেন প্রত্যাশিত সাফল্য। 3 বছর আগে গড়ে নিজের রেকর্ড ভেঙেছেন স্বর্ণ জয়ের মধ্য দিয়ে। 64 কেজি ওজন শ্রেণীতে স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্কে রেকর্ড গড়ে মোট 181 কেজি তুলেছেন মাবিয়া। এর মধ্যে স্ন্যাচে 80 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে 101 কেজি তোলেন তিনি। 2018 সালে আন্তঃসার্ভিস ভারোত্তোলনে 179 কেজি তোলা মাবিয়া এবার নিজেরই রেকর্ড ভেঙে তুললেন 2 কেজি বেশি। স্বর্ণজয়ের আনন্দ তো ছিল, এখন মাবিয়া দেখছেন বড় স্বপ্ন। আমার কোচকে আসলে ধন্যবাদ দেওয়া উচিত যে উনি এত ভালো প্রিপারেশন না হওয়ার পরেও আমাদেরকে এত পরিস্থিতি খারাপের মধ্যেও আমাদের ট্রেনিং করিয়েছেন। চেষ্টা করেছিলাম যেন এই রেকর্ডটা ব্রেক করতে পারি। এর আগে 79 আর হচ্ছিল 100 ছিল, এবার 80 আর 101 করে রেকর্ড ব্রেক করেছি এবং আমি চাই যে নিজেকে বাংলাদেশের সবচেয়ে এমন একটা জায়গায় দেখতে চাই ওয়ার্ল্ড ওয়াইজ, যে অলিম্পিক খেলার পর কোনো প্লেয়ারের কোনো এম থাকে না। তো আমার অলিম্পিকে আমার ড্রিম আছে এবং 3rd সাউথ এশিয়ান গেমসে আরেকটা গোল্ড মেডেল পাওয়া, তাহলে হ্যাট্রিক হবে। একই ইভেন্টে রৌপ্য জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মিলা আক্তার 132 কেজি তুলে, আর সিপাহীবাগ যুব সংঘের লাবনী আক্তার ব্রোঞ্জ জিতেছেন মোট 116 কেজি উত্তোলন করে। এছাড়াও নারীদের 71 কেজি ওজন বিভাগে স্বর্ণজয়ের পথে ক্লিন অ্যান্ড জার্কে রেকর্ড গড়েন ফারজানা আক্তার রিয়া। এছাড়া আরেক ইভেন্টের স্ন্যাচে রেকর্ড গড়েছেন মনোরঞ্জন রায়। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঝুঁকিপূর্ণ ট্র্যাকের মধ্যে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ গেমসের অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইভেন্টগুলো। অ্যাথলিটরা চোটে না পড়লেও স্টেডিয়ামের ট্র্যাকের বেহাল দশা নিয়ে হাজারো প্রশ্ন ক্রীড়া সংশ্লিষ্টদের।
2006 সালে প্রায় 10 কোটি টাকা ব্যয় করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসানো হয়েছিল অ্যাথলেটিক্স ট্র্যাক। সময়ের পরিক্রমায় এই ট্র্যাক এখন ব্যবহারের অযোগ্য, যেখানে ট্র্যাক জুড়ে হাজারো ফাটল, কোথাও কোথাও ফুলে ফেঁপে একাকার। এমন ট্র্যাকে খেলাটা অ্যাথলিটদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। অথচ এই ট্র্যাকে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইভেন্টগুলো। স্টেডিয়ামের ট্র্যাকের গর্তে ডাবের খোসা। কদিন আগেই এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছবিটি নজরে আসে অ্যাথলেটিক্স ফেডারেশনের কর্তাদেরও। জোড়াতালি দেয়া অনুপযোগী ট্র্যাক পরিবর্তন করে কবে নাগাদ নতুন ট্র্যাক সংযোজন হবে, এমন প্রশ্ন ক্রীড়া সংশ্লিষ্টদের। যদিও বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি, মাঠ, অ্যাথলেটিক্স ট্র্যাক সহ বিভিন্ন স্থাপনা সংস্কারের জন্য প্রায় 100 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে আন্তর্জাতিক মানের ট্র্যাক বসাতে ঠিকাদার নিয়োগ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ইতিমধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আমাদের দরপত্র প্রক্রিয়া বিধি মোতাবেক সম্পন্ন হয়েছে এবং সহসাই যারা নিয়োগপ্রাপ্ত ঠিকাদার তারা কাজ শুরু করবে। আন্তর্জাতিক মানসম্পন্ন ট্র্যাক যাতে সংযোজন হয় সে বিষয়ে আমরা দৃষ্টি রাখছি। আমরা এই মানসম্পন্ন ব্যতীত আমরা এগুলো সংযোজন করার প্রশ্নই আসে না। আমরা উপযুক্ত কোয়ালিটি দেখেই এখানে এই ট্র্যাকগুলো সংযোজন করা হবে। দেশের খেলাধুলার প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। 100 কোটি টাকা ব্যয়ে আগামী 2022 সালের জুনে আন্তর্জাতিক কাবাডি কাপে চ্যাম্পিয়ন হওয়ায় কপাল খুলতে যাচ্ছে খেলোয়াড়দের। এখন থেকে ফেডারেশন থেকে নিয়মিত বেতন পাবেন রেইডাররা। শুধু তাই নয়, শিগগিরই ভারতের প্রো কাবাডির মতো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করার ঘোষণা দিলেন ফেডারেশনের কর্মকর্তারা। আর এমন অবিশ্বাস্য এক জয় বদলে দিবে জাতীয় খেলা কাবাডির ভবিষ্যৎকে, বিশ্বাস চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের। ইতিহাস রচনা করেছে বাংলা রেইডাররা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি কাপে পোল্যান্ড, শ্রীলঙ্কা, কেনিয়ার মতো বাঘা বাঘা সব প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশের 50 বছরের ইতিহাসে যা জাতীয় খেলা কাবাডির প্রথম আন্তর্জাতিক শিরোপা। পেশাদারিত্বের খাতিরে একদিন পরই খেলোয়াড়রা নেমে পড়লেন বাংলাদেশ গেমসে নিজ নিজ বাহিনীর হয়ে কোর্টে। তবে চ্যাম্পিয়ন হবার টাটকা স্মৃতি যে তখনও রঙিন, ভবিষ্যতের পাথেয়। প্রথমার্ধে পিছিয়ে থেকেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কেনিয়াকে হারানোটা বিশ্বাস হচ্ছে না তাদের। এতটাই আনন্দিত আমরা সবাই, খেলোয়াড় এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, ভাষায় প্রকাশ করা যাবে না। দেশের মাটিতে একটা পদক দিতে পারলে অনেক সবাই কাবাডির প্রতি মুখ ঘুরাবে, এজন্য একটু সবাই মন থেকে আন্তরিকভাবে খেলছে। টুর্নামেন্ট সেরা অধিনায়ক তুহিন তরফদার ও ফাইনাল সেরা আরদুজ্জামান ম্যাচ ঘুরিয়ে দেওয়ার টোটকা জানালেন। কোচও জানালেন অধরা শিরোপা জয়ের নেপথ্যের পরিশ্রমের কথা। ফার্স্ট হাফে যখন ডিস্টেন্সটা একটু বেশি হয়েছিল তখন অবশ্যই একটু টেনশনে পড়েছিলাম আমরা, কিন্তু তারপরেও কনফিডেন্স ছিল যে ইনশাল্লাহ আমরা জিততে পারবো। আমাদের প্রথমে খেলাটা স্টার্ট অনেক সুন্দর হয়েছিল। 5 মিনিট পরে আমাদের অনেক ভুল হতে শুরু করে। হাফ টাইমের পরে আপনার মাঠে নামার পরে আমি প্রথম রেড করি এবং প্রথম রেডে পয়েন্ট হয় এবং এই যে টার্নিং পয়েন্টটা আসে, এই টার্নিং পয়েন্ট থেকে আব্দুজ্জামান ভাই এবং আমার সতীর্থ প্লেয়ার যারাই ছিল সবাই আমাকে অনেক হেল্প করে এবং ইনশাল্লাহ সবার খেলা পারফরমেন্স শো করে আমরা চ্যাম্পিয়ন হই। পোক্ত খেলোয়াড়রাই এখানে আমরা সুযোগ দিয়েছি এবং তারা সুযোগ পেয়েছে এবং সুযোগের সদ্ব্যবহার করেছে। ভারতের প্রো কাবাডি ক্রিকেটের পর সবচেয়ে বেশি জনপ্রিয় ওদের দেশে। পাকিস্তানেও কাবাডি সমানভাবে জনপ্রিয়। টাকার ঝনঝনানিও আছে বেশ, কিন্তু বাংলাদেশে টুর্নামেন্টগুলোই যেন ঠিক মতো মাঠে গড়ায় না। তবে এই অর্জনের পর কপাল খুলতে যাচ্ছে খেলোয়াড়দের। প্রত্যেকে এখন থেকে বেতন পাবেন বলে জানিয়েছে ফেডারেশন। শিগগিরই ভারতের মতো প্রিমিয়ার লিগ চালুর সিদ্ধান্ত চূড়ান্ত। তাদেরকে মাসিক হিসেবে কিছু অনারিয়াম দিবে, এই জন্য যেন ছেলেমেয়েরা খেলার প্রতি বেশি উৎসাহিত হয়। ইতিমধ্যে ঘোষণা হয়েছে প্রো কাবাডির মতো বাংলাদেশেও এটা করা হবে। অলরেডি হাবিব স্যার ঘোষণা দিয়েছে যে প্রো কাবাডির মতো বাংলাদেশে আমরা করব, অবশ্যই হবে। বঙ্গবন্ধু কাপ কাবাডির ট্রফিকে ঘিরে নতুনভাবে জেগে উঠবে জাতীয় খেলা কাবাডি, এমন স্বপ্ন দেখতে শুরু করেছে কাবাডি প্রেমীরা। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ের শিরোনামগুলো